নমস্কার, বাংলা স্ফেয়ারে রাত্রি ৯টায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ইংরেজিতে একটা কথা আছে, সাম আর বর্ন গ্রেট অ্যান্ড সাম হ্যাভ গ্রেটনেস থ্রাস্ট আপন দেম। একইভাবে এ কথাও বলা যায়, সাম আর বর্ন লিডার্স অ্যান্ড সাম হ্যাভ লিডারশিপ থ্রাস্ট আপন দেম। নেহেরু গান্ধী পরিবার কংগ্রেসের নেতৃত্ব দিয়ে আসছে একেবারে দেশ স্বাধীন হওয়ার পর থেকে। মাঝখানে সোনিয়া গান্ধী কয়েক বছর দূরে সরে থাকায় ব্যাটনটা অন্যদের হাতে চলে গেছিল, আবার ফিরে এসেছে। কিন্তু জওহরলাল নেহেরু যে অর্থে ওয়াজ এ বর্ন লিডার, কিংবা ইন্দিরা গান্ধী, তারপরেই কিন্তু সেই জন্মগত নেতৃগুণ নিয়ে বিকশিত হওয়ার যে লাইন ওই পরিবারে ছিন্ন হয়ে গেছে। রাজীব গান্ধী হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিলেন, মা ইন্দিরা নৃশংসভাবে হত্যা হওয়ার পর। রাজনীতিতে তার আগে তাঁরও খুব একটা বেশি শিক্ষানবিশি ছিল না, মাত্র 2 বছর এআইসিসির জেনারেল সেক্রেটারি হিসেবে। একজন যদি ম্যাট্রিক পাস না করে হঠাৎ করে পিএইচডি করার চেষ্টা করে, তাহলে যা হয়, রাজীব গান্ধীর ক্ষেত্রে তাই হয়েছিল। রাজীব গান্ধীর পরে সোনিয়া গান্ধী যখন দলের নেতৃত্ব ভার গ্রহণ করেছিলেন, এখনো যে কংগ্রেস বলে যে সংগঠনটি উপস্থিত আছে বা যার অস্তিত্ব সামান্য হলেও টের পাওয়া যায়, সেটা কিন্তু এক বাক্যে বলতে হবে সোনিয়া গান্ধীর অবদান। সোনিয়া বয়স হয়েছে, তিনি ক্যান্সারে আক্রান্ত, অতএব তিনি এবার ব্যাটনটা পাস করে দিয়েছেন অনেক দিন হলো রাহুল গান্ধীর হাতে। রাহুল গান্ধী সম্ভবত 3 বার বা 4 বার সাংসদ নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন ধরে প্রথমে কংগ্রেসের সভাপতি ছিলেন, তারপরে ছেড়ে দিলেন, তারপরে এখন বিরোধী দলের নেতা হয়েছেন। কিন্তু আদতে নেতা বলতে যা বোঝায় সেটা তিনি হতেই পারলেন না। আর তার হাবভাব দেখে মনে হয় তার সে ক্ষমতাই নেই। এক একটা সময় তিনি এমন অপ্রকৃতিস্থের মতো আচরণ করেন, যেটা কংগ্রেস দলের মতো একটা সর্বাধিক প্রাচীন দলের নেতাকে মানায় না। কিংবা এমন সব দাবি করেন যে দাবি সপক্ষে শেষ পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেন না, এবং লোকে তাকে প্যাঁক দেয়। এই যে রাহুল গান্ধী পাপ্পু নামটা অর্জন করেছেন, সেটা এই কারণেই। সাম্প্রতিককালে তার আচরণ দেখে আমার মনে হচ্ছে হয় ভদ্রলোক বদ্ধ উন্মাদ হয়ে গেছেন, নয় কোনো একটা ঘোরের মধ্যে আছেন, এমন স্বপ্ন ঘোর যেখান থেকে মাটিতে তার পাই পড়ছে না। এমনভাবে তিনি নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ করছেন, যার ফলে তার তো কোনো লাভ হচ্ছেই না, বোধহয় প্রধানমন্ত্রীর কিছুটা বাড়তি লাভ হলেও হতে পারে। এই যেমন তালকাটোরা স্টেডিয়ামে মাত্রই কিছুদিন আগে কংগ্রেস কর্মীদের এক সভায় রাহুল বলে বসলেন যে নরেন্দ্র মোদীকে নম্বর দেওয়ার কোনো দরকারই নেই। আগে আমি ভদ্রলোককে চিনতাম না,
তারপর 3-4 বার তার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছে এবং আমি বুঝে গেছি যে আসলে তিনি একটা খড়ের প্রতিমা। কে বলছেন? রাহুল গান্ধী। কাদের বলছেন? কংগ্রেসীদের। কেন বলছেন? একমাত্র তিনিই বলতে পারবেন। কিন্তু আমি এইটুকু বলতে পারি, কোনো পরিণত রাজনীতিকের মুখে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে বেমক্কা এই ধরনের মন্তব্য অত্যন্ত গরিব কাজ। তারপর সংসদের অধিবেশনে যখন পেহেলগাঁও নিয়ে আলোচনার প্রস্তাব সরকার মেনে নিল, তখন তিনি যে বক্তৃতাটা দিয়েছেন সেটা যে রাহুলের স্ট্যান্ডার্ডে খুব খারাপ সে কথা আমি বলছি না, কিন্তু যেভাবে তিনি টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বললেন, ট্রাম্প যদি মিথ্যে কথা বলে থাকে এই যুদ্ধবিরতির ব্যাপারে, তাহলে ইউ উইল হ্যাভ টু কল ডোনাল্ড ট্রাম্প এ লায়ার। একবার নয়, বার কয়েক। এর চাইতে বালখিল্যতা একজন বিরোধী দলনেতার কাছ থেকে আর কখনো আশা করা যায়? ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমেরিকার রাষ্ট্রপতিকে সংসদে দাঁড়িয়ে মিথ্যেবাদী বলবেন, এই ধরনের ঘটনা না রাজনীতিতে, না কূটনীতিতে, না সভ্য সমাজে কেউ বরদাস্ত করবে। অথচ তিনি ভাবলেন বিরাট পয়েন্ট স্কোর করেছেন। সেদিন লোকসভা কক্ষ থেকে বেরিয়ে এসে তাকে বলতে শোনা গেল, ওই তো প্রধানমন্ত্রী আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টই করতে পারলেন না। যেমন চ্যালেঞ্জ তেমনি সেই চ্যালেঞ্জ গিভার। সব মিলিয়ে তার কাটা গোছের একজন নেতা চরিত্রে রাহুল গান্ধীকে ইদানিং দেখা যাচ্ছে। এরপরে অর্বাচীন ডোনাল্ড ট্রাম্প একটা টুইটে ভারত এবং রাশিয়ার অর্থনীতিকে ডেড ইকোনমি বলে আখ্যায়িত হওয়ার পরে রাহুল গান্ধী সে কি উচ্ছ্বাস! আবার তিনি সাংবাদিকদের বললেন, ডোনাল্ড ট্রাম্প তো ঠিকই বলেছেন, ইন্ডিয়ান ইকোনমি ইজ ডেড, এভরিবডি নোজ ইট এক্সেপ্ট ফর প্রাইম মিনিস্টার অ্যান্ড ফাইন্যান্স মিনিস্টার। মানে ধরনী কেন তখনও দ্বিধা হলো না আমি বলতে পারবো না। নিজের দেশের অর্থনীতিকে মৃত বলে ঘোষণা করতে গেলে যে ন্যূনতম যোগ্যতা লাগে, অর্থনীতি সম্পর্কে জ্ঞানগম্যি লাগে, রাহুলের যদি তা থাকতো, যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, স্ট্যাটিস্টিক্স দিয়ে তিনি বোঝাতে পারতেন কেন ভারতবর্ষের অর্থনীতির তে আর প্রাণ সঞ্চার হচ্ছে না, তার একটা মানে ছিল। কিন্তু হঠাৎ করে একটা বাচাল লোকের মতো ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন ঠিক বলেছেন, এই শুধু এইটুকু বলে পার পাওয়া যায় না। তারপরে যেটা এলো সেটা হচ্ছে অ্যাটম বম প্রসঙ্গ। তিনি বললেন কংগ্রেস দল নাকি গোপনে কাউকে দিয়ে একেবারে নিবিড় সমীক্ষা চালিয়েছে, যে সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে 2024 লোকসভা নির্বাচন বিজেপি ভোট চুরি করে জিতেছিল
এবং এই চুরি করার কাজে নির্বাচন কমিশন ছিল তাদের সারথি, এবং একেই তিনি অ্যাটম বম বলে অভিহিত করলেন, যেন এআইসিসি অফিসে কোনো একটা ম্যানহাটন প্রজেক্ট হয়েছে খুব রুদ্ধদ্বার গোপন কক্ষে, এবং তৈরি হয়ে গেছে অ্যাটম বোমা। তিনি বললেন এই অ্যাটম বোমা যখন ফাটবে তারপরে দেশে আর নির্বাচন কমিশন বলে কিছু থাকবেই না। নির্বাচন কমিশন যারা চালাচ্ছেন তারা মুখ লুকানোর জায়গাও পাবেন না। তার পরের দিনই সম্ভবত কংগ্রেসীদের একটা সভায় এ কথার তো তিনি পুনরুক্তি করলেনই, সঙ্গে সঙ্গে একজন মৃত বিজেপির সর্বজন শ্রদ্ধেয় নেতাকে টেনে এনে তার সম্পর্কে চারটে বাজে কথা বলে দিলেন। এমন কথা যা কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন রাজনৈতিক নেতা কখনো কোথাও বলবেন না। কি বললেন তিনি? প্রথম কথা তিনি বললেন তার বোন প্রিয়াঙ্কা তাকে নিষেধ করেছিলেন এই যে অ্যাটম বোমের প্রসঙ্গে, যে ভাইয়া ইউ আর প্লেয়িং উইথ ফায়ার। আমি ওর কথা শুনিনি, কেননা অন্যায়ের সঙ্গে আপোষ করতে আমি শিখিনি, সেই রক্তই আমার ধমনীতে নেই। আর কথা প্রসঙ্গে টেনে আনলেন প্রয়াত অরুণ জেটলিকে। বললেন তিনি যখন কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে খুব সক্রিয় হয়েছেন, তখন একদিন অরুণ জেটলি তার সঙ্গে দেখা করে রীতিমতো ধমক দিয়েছিলেন। বলেছিলেন তুমি যদি এই বিরোধিতা অব্যাহত রাখো তাহলে আমরাও কিন্তু তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। অরুণ জেটলিকে যারা সামান্য চেনেন তাদের কেউ একথা বিশ্বাসই করবেন না। এই ধরনের কথা বলার মানুষই অরুণ ছিলেন না। তার চেয়েও বড় কথা, তিনি অনেক দিন হলো প্রয়াত হয়েছেন। রাহুলের এই ধরনের একটা কাল্পনিক অভিযোগের জবাব দেওয়ার জায়গায় তিনি নেই। অতএব তাকে টেনে এনে অকারণে একটা খলনায়কের চরিত্রে বসানোর কি নৈতিক অধিকার রাহুল গান্ধীর আছে? এবার আসা যাক অ্যাটম বোম প্রসঙ্গে। যথারীতি অ্যাটম বম তিনি এমনভাবে ফাটাবেন বলছেন, অনেকটা যেভাবে বিমানে বা ট্রেনে দেখবেন অনেক সময় বোমা আতঙ্ক হয়। কোনো একটা উড়ো ফোন কল এসে জানিয়ে দেয় যে প্লেনে কিন্তু ওই প্লেনে বোমা আছে, ব্যাস দৌড় শুরু হয়ে যায়। যাত্রীরা উঠে গেলে নামিয়ে সমস্ত লাগেজ আবার নামিয়ে তন্ন তন্ন করে খোঁজা হয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এই যে বোমা আতঙ্ক, এটা একেবারেই ফলস অ্যালার্ম। রাহুল গান্ধীর অ্যাটম বোমা এইরকমই একটা ফলস অ্যালার্ম কিনা আমি জানি না, তবে অতীতেও তিনি যত লম্ফজম্প করেছেন রাফাল নিয়ে আর আদানি আম্বানির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক নিয়ে, তার পক্ষে কিন্তু একটা চিরকুটও জনসমক্ষে আনতে পারেননি। ফলে রাহুল গান্ধী অ্যাটম বোম ফাটাবেন, যবে ফাটাবেন তার আগে বিরোধীরা কিন্তু অট্টহাসিতে ফেটে পড়েছে। রাজনাথ সিং বয়সে তার চেয়ে অনেক বড়, রাহুলকে চ্যালেঞ্জ করেছেন
ক্ষমতা থাকলে আপনি ডিটোনেট করে দেখান না। তার আগে থেকে এত বাগাড়ম্বর করছেন কেন? নির্বাচন কমিশন রাহুল গান্ধীর এই মন্তব্যকে কোনো গুরুত্বই দেয়নি। কমিশনের পক্ষ থেকে তাদের সমস্ত কর্মচারীকে জানিয়ে দেওয়া হয়েছে, এই কথা শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তারা প্রত্যেকে যেমন নিয়মনিষ্ঠভাবে নতুন ভোটার তালিকা তৈরির কাজ করছেন সেটাই করে যান। 2024 সালের লোকসভা ভোটে বিজেপি ভোট চুরি করে জিতেছে, এটা তিনি প্রমাণ করবেন। এই একই কথা তো মহারাষ্ট্রের নির্বাচন সম্পর্কেও তিনি আগাগোড়া বলে আসছেন, এবং সেক্ষেত্রে তিনি বরং যেসব তথ্য প্রমাণ হাজির করেছেন সেগুলো একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। নির্বাচন কমিশনও এ ব্যাপারে কিন্তু যথেষ্ট সাহসী ভূমিকা নিতে পারেনি। রাহুল গান্ধী বারবার তাদের দর্শন প্রার্থী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন কোনো অনুরোধ কানে তোলেনি। এমনকি 2024-এর ভোটার তালিকা গোটা দেশের, সেটাও কংগ্রেসের হাতে তুলে দেওয়া হয়নি। যেটা দেওয়া হয়েছে সেটা ওই কাগজের তালিকা। নির্বাচন কমিশনের এই ধরনের আচরণ রাহুলের অভিযোগকে সামান্য হলেও ভ্যালিডেট তো করে, কিন্তু তিনি যদি বলেন কংগ্রেসের নেতা এবং বিরোধী দলনেতা হিসেবে যে 2024 সালের ভোটে এই দেখুন এই 50-60টা সিটে হঠাৎ করে শেষ প্রহরে ভোটার সংখ্যা কতখানি বেড়ে গিয়েছিল, এবং এই বেড়ে যাওয়াটাই হচ্ছে বিজেপির জয়ের একমাত্র কারণ। এই যে বিজেপি 240-এ এসে থেমে গেছে, সেটাও বিজেপির পক্ষে সম্ভব ছিল না যদি না তারা সুকৌশলে এইভাবে নির্বাচিত কয়েকটি কেন্দ্রে ভুতুরে ভোটার ঢুকিয়ে দিয়ে নির্বাচন কমিশনের সাহায্যে তাদের জয় নিশ্চিত করত। রাহুল গান্ধীরই কথায় যে আমরা যেসব তথ্য জোগাড় করেছি সেই রিপোর্ট আমি কয়েকজনকে দেখিয়েছি, যিনি দেখেছেন তিনি একেবারে চেয়ার ছেড়ে উল্টে পড়ার অবস্থা। মেলোড্রামাটিক কথাবার্তা, টেস্ট অফ দ্য পুডিং শুড বি ইন দ্য ইটিং। কিন্তু 2024-এর ভোট এখন পুরনো কাসুন্দি হয়ে গেছে। 2025-এর আজকে অগস্ট মাসে আমরা পড়ে গেছি। সুতরাং তিনি যতই তথ্য দিয়ে একথা প্রমাণ করার চেষ্টা করুন না কেন যে বিজেপি জালি করে কয়েকটা সিটে জিতেছে, তা দিয়ে কি নরেন্দ্র মোদীর তৈরি করা চীনা প্রাচীরে একটা ইটও খসানো যাবে? সবচেয়ে বড় কথা, ইতিহাস তাকে অনেক সুযোগ দিয়েছে, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে গেলে তো শিক্ষা প্রয়োজন, এবং সবচেয়ে বড় কথা পরিণত রাজনৈতিক বুদ্ধি থাকা প্রয়োজন। আমাকে যদি জিজ্ঞেস করেন, এই সামান্য কদিন সক্রিয় রাজনীতিতে এসে
প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু তার দাদার তুলনায় অনেক পরিণত আচরণ করছেন, কিন্তু তিনি তো দলের হাল ধরবেন না। কেননা নেহেরু গান্ধী পরিবার ওই পুরুষতন্ত্রে বিশ্বাস করে। সেই কারণেই মাথায় কিছু না থাকা সত্ত্বেও রাহুল গান্ধীকেই সোনিয়া গান্ধী এগিয়ে দিয়েছেন, প্রিয়াঙ্কাকে বলেছেন তুমি তোমার মতো রাজনীতি করতে পারো, তবে কংগ্রেসের নেতৃত্ব রাহুলের হাতেই থাকবে। এই সময়ে আমাকে যদি জিজ্ঞেস করেন, নরেন্দ্র মোদী জমানার 11 বছরে এই প্রথম নরেন্দ্র মোদী বলতে গেলে ভালো রকম সংকটে পড়েছে, এবং এই সংকটটা সৃষ্টি করেছে এমন একজন যাকে তিনি বন্ধু হিসেবে ভাবতেন, যার জন্য নির্বাচনী প্রচার করেছিলেন হুস্টনে গিয়ে, বলেছিলেন আপকি বার ট্রাম্প সরকার। আঘাতটা তার কাছ থেকে আসার ফলে সবকিছু সব কেমন যেন এলোমেলো দেখাচ্ছে। ট্রাম্পের এই যে 30 বার করে বলা আমি করিয়েছি যুদ্ধবিরতি, সত্যি কথা বলতে কি ভারত এখনো পর্যন্ত প্রকাশ্যে তার জুৎসই কোনো জবাব দিতেই পারেনি। অন্যদিকে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলার মধ্যে 25% শুল্ক অ্যাক্রস দ্য বোর্ড ভারতীয় রফতানির উপর চাপিয়ে দেওয়া এবং ভারতবর্ষের অর্থনীতিকে মৃত বলে ঘোষণা করা, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর পিউনিটিভ ট্যাক্স বসানোর ধমকি, সব মিলিয়ে ব্রিক্সের সদস্য হওয়ার জন্য চেতাবনী, সব মিলিয়ে হঠাৎ করে একমাত্র ট্রাম্পের কারণেই, কিন্তু যে কারণেই হোক আন্তর্জাতিক রাজনীতিতে ভারতবর্ষ সহসা কিছুটা অসহায় দেখাচ্ছে। অন্যদিকে পাকিস্তান কিন্তু ফিরে পেয়েছে তার পুরনো জায়গা। পাকিস্তানে তেলের খুব একটা রিজার্ভ আছে বলে কেউ বলেননি ট্রাম্প ছাড়া, তবে খনিজ সম্পদ যে প্রচুর আছে সেটা মোটামুটি সকলেই স্বীকার করে। কিন্তু যে তল্লাটে এই খনিজ সম্পদ লুকিয়ে আছে বেশিরভাগটা, তার নাম বালুচিস্তান। ওই বালুচিস্তানের গাদার এয়ারপোর্টে চীনকে নাকানি চুবানি খাওয়াচ্ছে বালুচ স্বাধীনতা সংগ্রামীরা। আমেরিকার কোনো কোম্পানি এই ধরনের অশান্ত প্রেক্ষাপটে বিনিয়োগ করতে রাজি হবে কিনা সেটাই লাখ টাকার প্রশ্ন, কিন্তু সেটা তো পরের কথা। কূটনীতিতে সিগন্যালস আর ভেরি ইম্পর্টেন্ট, এবং 2004-5 সাল থেকে সম্পর্ক এমন একটা খাতে বইছিল যে মনে হচ্ছিল দক্ষিণ এশিয়ায় আমেরিকা ভারতকেই তার দোসর হিসেবে স্বীকৃতি দেয়। হঠাৎ সেই যে স্বাচ্ছন্দ্যবোধ, স্বস্তি ডোনাল্ড ট্রাম্প রাতারাতি কেড়ে নিয়েছেন। সুতরাং রাহুল গান্ধী যদি সত্যিকারের পরিণত বুদ্ধি রাজনীতি হতেন, তাহলে এই সুযোগের অন্যভাবে সদ্ব্যবহার করতেন।
একেবারে দায়িত্বজ্ঞানহীনের মতো হাত পা ছুড়ে কিছু কথা শব্দ তরঙ্গে ভাসিয়ে দিতেন না। কিন্তু ওই যে কথায় আছে না, গাধা পেটালে ঘোড়া হবে না, পাষাণের বুকে আপনি যতই চেষ্টা করুন প্রাণ প্রতিষ্ঠাও করতে পারবেন না। নমস্কার, শুভরাত্রি।